জানো বন্ধুরা, আমার খুব ইচ্ছা ছিল আমি সায়েন্সের স্টুডেন্ট হব। তো হয়নি। দেখো, সবার জীবনেরই কিছু কিছু ইচ্ছা থাকে, পূরণ হয় না। তো আমার পড়াশোনার ব্যাপারে অনেক ইচ্ছা পূরণ হয়নি। সেটা মানে লোকে যেমন বলে তোমার খুব মেরিট ছিল, তুমি ফাঁকিবাজি করেছো বলে পূরণ হয়নি। অনেক সময় জ্যোতিষীরাও বলে এইসব কথাগুলো, তোমাকে অনেকে হিংসে করে, পূরণ হয়নি। তোমার মাথা ভালো ছিল, পড়ছো না বলে পূরণ হয়নি, মানে পড়ছো না বলে তুমি লক্ষ্যভেদ করতে পারছো না, নাহলে তুমি আরও ভালো হতে। এইবার ভালো হওয়ার জন্য, পড়ায় মনোযোগ দেওয়ার জন্য তোমাকে হাতে ফাতে এই নাও সেই নাও। গার্জিয়ানও আমার স্টুডেন্ট খুব ভালো ছিল, তো ওই হয়নি, মনটা দিচ্ছে না পড়া। আসল কথা তা নয়, তারা যারা নিজেরা ভাবে বিশাল বিশাল সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি নিজে জানি যে আমি অতটা না, আমাকে খুব মানে ঘষে মেজে হতে হয়েছে। তো এবার ঘষে মেজে হওয়ার মধ্যে যেটুকুনি হতে পেরেছি, হয়তো আমার সামনের যারা রয়েছিল বা আমার আমার রোল নাম্বারে যাদের আসার কথা ছিল তারা হয়তো সেরকম টাইপের বিশাল ভালো ছিল, কিন্তু মনোযোগ দিয়ে পড়েনি বলে হয়নি, সেটা হতে পারে। তো আমাকে অনেকটা পড়তে হতো, তবেই আমি মানে মোটামুটি ওই ওই রোল নাম্বারে আসতে পারতাম বা ওরকম রোল নাম্বারগুলো ধরতে পারতাম। তো যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল আমি সায়েন্সের স্টুডেন্ট হব। তো বিশাল চেষ্টা করেও হয়নি। তো এরকম অনেক ইচ্ছেই পালন হয়নি। তো মানুষের যেমন অনেক ইচ্ছা থাকে, আমি এইরকম ওরকম বিয়ে করব, ওরকম সেরকম সেরকম, এইটা ওইটা, এতটা গয়না হবে, এটা হবে। আমার বিশ্বাস করে ওগুলি আমার কোনোদিনই ছিল না সব, বুঝতে পেরেছো? ওই জাতীয় শখ কিন্তু আমার কোনোদিনই ছিল না বা এখনও নেই। বা আমার এই একটা গয়না হবে, ওই একটা। তো ছোটোবেলার থেকে যে শখের মধ্যে ছিল যে আমি একটু পড়াশোনা রিলেটেড শখটাই ছিল। তো আমার তো হয়নি। পড়াশোনা রিলেটেড ইচ্ছাই আমার বেশি ছিল, যেমন আমার খুব ইচ্ছা ছিল আমি গবেষণা করবো। হ্যাঁ, পড়াশোনা রিলেটেড ইচ্ছাই আমার বেশি ছিল। তো এমনি শৌখিনতার আমি বললাম আমি খুব একটা শৌখিন মেয়ে নই, হ্যাঁ, সেগুলো কিন্তু আমার কোনো সময়ই ছিল না। হ্যাঁ, শৌখিন বলতে যেটুকুনি শৌখিন বলবো না, ওটা হচ্ছে আমার নিজের একটা বাড়ি থাকবে, সেটা তো আমার আছে, আমার ঠাকুরদার আছে, এর বাইরে একটা নিজের কিছু বাড়ি ঘর হবে, আমি নিজে এখানে ফ্ল্যাটে থাকবো, একটা গাড়ি কিনবো, ওইসব কিন্তু আমার কোনোদিনই মানে এখনও নেই, তখনও নেই, এই তখনও ছিল না। ওইসব চিন্তা ভাবনাই আমার ছিল না। আমার সবসময় ছিল যে আমি একটু সেবা ধর্মের কাজ করব। সেবা ধর্মের কাজ করতে গেলে খুব পরিশ্রমের দরকার পড়ে, যে আমি যে খুব পরিশ্রমী সেটাও আমি ভাবতে ভয় পেতাম। তবে আমি জানতাম যে আমার মেরিট, বুঝতে পেরে গেছিলাম যে মেরিটটা অতটা নেই, আমাকে খেটেই করতে হবে, যা হয়তো অন্যের আন্ডারে থেকে বা কোনো একটা টিমের আন্ডারে থেকে, এটা আমি বুঝতে পারতাম। তো যাই হোক, আমি যার জন্য কাজকর্মেই একটু সরগর হয়ে গেছিলাম বেশি। জানি আমি যে আমি থার্ড স্তরের মানুষ থাকবো, মানে শ্রমিক শ্রেণীর মধ্যে আমাকে থাকতে হবে। এবার ধরো যে মালিক বা যে টিমের কি জানি বলে কোচ বা ক্যাপ্টেন, সে একটা অর্ডার দিয়ে দেবে, এই টিমটা মিলে সেটা পালন করবে, সেই টিমের আমি একজন হব। আমি সেটা ভেবেছি। আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি একটা কিছু করতে পারবো। আমি সবসময় জানি যে আমাকে টিম গেম করতে হবে, মানে টিম ওয়ার্ক আমাকে করতে হবে। টিম ওয়ার্ক ছাড়া কিন্তু আমার কোনোদিন কিছু হবে না। তো আমি এটা ভাবেই চলেছি। এবার টিম ওয়ার্কের মধ্যেও থাকতে গেলে কিন্তু নিজের কোয়ালিটিটা বাড়াতে হয়। এবার যারা কোয়ালিটিটা বাড়াতে পারে, ভালো কোয়ালিটি, তারাই হয় টিমের যে হেড, বুঝতে পেরেছো? যে টিমটাকে পরিচালনা করবে। তো আমি জানতাম ওর পরিচালনারও ক্ষমতা আমার নেই, সেইটুকুনিও হয়তো ব্রেনটা আমার নেই, যার জন্য আমি সবসময় নিজেকে শ্রমিক শ্রেণী, মানে ধরো ওই যে তোমার একটা ইসের মৌমাছির চাক, ধরো ওই যে একটা মৌচাকের মধ্যে বলে না রানী মৌমাছি, কি মৌমাছি সব থাকে, পুরুষ মৌমাছি, রাজা মৌমাছি আর শ্রমিক মৌমাছি। আমি হচ্ছে শ্রমিক মৌমাছি। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরে গেছিলাম। তো সেই হিসেবেই কাজ করতাম। তো তারপরে কলকাতায় গিয়ে এখানে তবুও প্রশংসা পেতাম, ভীষণ পড়াশোনায় ভালো, এই সেই কই সেই, যাই হোক স্কুলও 1 থেকে 10-এর মধ্যে থেকেওছি। আমাদের স্কুলটা একটু করা ছিল, এলাকায় নামডাকালা স্কুল ছিল, থাকে না এক একটা এলাকার নামডাকালা স্কুল, আর প্রচণ্ড কম্পিটিশান ছিল। তো যাই হোক, টিচারদেরও নজরে পড়েছি, কিন্তু পড়তে হতো। তারপরে কলকাতায় গিয়ে বুঝতে পেরেছিলাম যে আমি কিছুই না, যে আমি যেটা চিন্তা করে রেখেছি যে আমি মৌচাকের, মানে এই সমাজের বা এই দেশের বা এই রাজ্যের আমাকে শ্রমিক মৌমাছি হতে হবে।
কোনো একটা টিমে কারো ভালো মানুষের ভালো মেরিটোরিয়াস লোকের টিমের আন্ডারে আমাকে সে টিম ওয়ার্ক করতে হবে, আমি এটা বুঝতে পেরে গেছিলাম এবং আমি সেটাতেই রাজি ছিলাম। কারণ আমি যখন নিজে আমি জানি যে আমি যেটা আমাদের যোগ্যতা, কিন্তু আমি কাজ করবো এটা ঠিক ছিল। যোগ্যতা সে আমার যেমনই হোক, 3 পাস যোগ্যতা হতে পারে, আমার 3 পাস যোগ্যতা যে কাজটা আমি সেটাই করবো। আমি নিশ্চয়ই 8 পাসের দিকে যাব না, কি আবার 3 পাসের কাজ করে 8 পাসের কাজটা পেয়ে গেছে। আমি কিন্তু ওই সব মানে লটারি পাওনার চিন্তায় লটারি কিন্তু কোনোদিন কাটিনি, বুঝতে পেরেছো? ওইসব বেটিংয়ের আমার নিজের ভাগ্যটাকে আমি কোনোদিন রাখিনি। তো আমি জানি আমাকে স্টেপ বাই স্টেপ উঠতে হবে, আমাকে শ্রম করেই খেতে হবে, এটা আমি জানতাম। তো আমি সেই হিসাবে না কাজ বাজে খুব চৌখুশ ছিলাম, মানে কাজ বাজটা শিখে নিয়েছিলাম। আমি জানি আমাকে হাতের কাজে থাকতে হবে, মানে ফিজিক্যাল ওয়ার্ক দিতে হবে। কোনোদিন আমি ব্রেন ওয়ার্কে কাজ পারবো না, সেরকম কেবিনে বসে কম্পিউটার নিয়ে বসে ওইসব কাজে আমি কোনোদিনই বোধহয় 15,000 টাকারও বেশি রোজগার করতে পারবো না। হোয়ারাইজ আমি যদি ফিজিক্যাল ওয়ার্ক করি আমি 30,000ও রোজগার করতে পারবো, এটা আমি বুঝতে পেরেছিলাম। কলকাতায় গিয়ে যেটুকুনি আমি ভাবতেও পারিনি, তো পরে সবার সাথে থেকে 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 সবার সাথে তো পরিচিতিটা হতে হবে, টিম পেতে হবে, তারাও আমাকে বিশ্বাস করবে, আমার কাজটা দেখবে যে তাদের টিমের অন্তর্গত আমি কাজ করতে পারবো কিনা, এগুলো তো একটু দেখবার বিষয় আছে। তো দেখেছে যে কাজটা জানি, ব্রেন যেমনই হোক কাজটা জানি। তো উচ্চপদস্থ কোনো কিছুতে প্রশ্নই ওঠে না, আমিও ভাবতেই পারি না উচ্চপদস্থ কী কী আছে আমি তাই জানি না। তো যাই হোক, তারা ভাবলেন যে ঠিক আছে, উচ্চ পদে তো 1 জন 2 জন 5 জন 10 জন থাকে, নিচে তো থাকে 1000 জন। তো 1000 জনের মধ্যে একজন হিসাবে আমি কিন্তু ওয়েলকাম হয়ে গেলাম। তারপরে আমার মনে হয় আমি যে স্টেপ বাই স্টেপ তারপরে যেটুকুনি উঠেছি, ওই স্টেপগুলোতে উঠতে পেরে যদি ধরো 10 জনের মধ্যে যদি আমি একজনও হতে পারি, ওই একটা সিট নিশ্চয়ই সেই মানুষটাকে ছাড়তে হয়েছে যেই মানুষটা খুব নিজের প্রতি ওভার এস্টিমেশনে ভুগেছে, অতি ওভার কনফিডেন্ট, গার্জিয়ান নিয়ে নিয়ে গিয়ে ডিস্টার্ব করেছে, আমি অমুকের তমুক করেছে, বা একবার ওটার মধ্যে বসে এত মানে নিজেকে রাজা উজির ভাবতে শুরু করেছে যে সাবঅর্ডিনেটদেরকে ডিস্টার্ব করেছে, বা ওই পোস্টে বসে তার উচ্চপদস্থদেরকে এটা হয়তো কানে এসেছে উচ্চপদস্থদের যে আমাদের সম্বন্ধে হ্যাটা কিছু একটা আছে, বা এইখানে বসে আর এক কোম্পানির ওই করেছে, মানে বেইমানিগিরি যেটাকে বলা হয়, এইখানে বসে ওই কোম্পানি আর একজনের ওইটা করেছে, বা এখানে বসে কাজ করতে করতে যখন তখন ছেড়ে দেবো আর একটা ডাল ধরবো, সব খবরই তো সবাই রাখে, ভেতরে ভেতরে তো লোক রাখে, করেছে, যার জন্য আমি ওই চেয়ারটায় বসতে পেরেছি। এরকমও পারপাস আমি অনেক জায়গায় বসে পড়তে পেরেছি, কারণ যারা আমার ওপর তলায় ছিল অনেকেই এই যে এই বেইমানিগুলি করেছে, অবাধ্য এইসব কাজগুলি করেছে, অবাধ্য কাজ না করে ওই গার্জিয়ানের পরিচয়ে চলা, সব জায়গায় আমাকে মানে আমি বাড়ির ভীষণ আদুরে, আমার টাইটেল অমুক, আমি এই রেজাল্ট করেছি। রেজাল্ট তুমি করেছো থিওরি পরীক্ষায়, কিন্তু জীবিকাটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড এডুকেশন, সেখানে কয়টুকুনি কী করতে হবে সেটা তোমাকে দেখতে হবে, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। তুমি বিশাল হোটেল ম্যানেজমেন্ট পড়ে এসেছো, তুমি আদৌ রান্না করে লোকে খাওয়াতে পারছো কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, শেফের কাজ শিখেছো, তুমি তোমার রান্নাটা মানুষ খেতে পারছে কিনা, বা ওই এলাকার লোকের চলছে কিনা সেটা তো দেখতে হবে, সেই বুঝে তো কোম্পানি তোমাকে রাখবে। তো সেই হিসাবে আমি হয়ে গেছিলাম, কারণ ওই যে সবসময় বললাম না, আমি কোনো সময় ওপরের দিকে উঠতে পারিনি, মানে ওপরের চেয়ারটায় বসতে পারিনি যেহেতু আমার ব্রেনে, কারণ আর ওপরের চেয়ারটায় বসেই তারা যারা ব্রেন ওয়ার্কটা করে একটা ডিসিশন বের করবে, এবার সেই ডিসিশনে 1000 জন শ্রমিক কাজ করবে, মানে ব্রেন ওয়ার্ক করে সে প্ল্যানটা বের করবে, এবার তুমি ওখানে গিয়ে কাজ করো। যেমন হেড মিস্ত্রি, তারও ওপরে ইঞ্জিনিয়ারের পরে হেড মিস্ত্রি আসলো, এবার লেবার শ্রেণীকে খাটো, আমি সেই লেবার শ্রেণীর মধ্যেই পড়েছি। হ্যাঁ, এইবার কখনো কখনো আমার কাজ দেখে হয়তো হেডমিস্ত্রি বলেছে যে আমি আরও 2টো বাড়ি কাজ করছি, তুই এই আজকে 2 দিনের জন্য এই জায়গাটা থাক, বা এইটুকুনিটা তুই করে নিতে পারবি, তোর নিচে তোর আন্ডারে 4টে লেবার দিয়ে দিলাম। এরকম জনিত কিছু কিছু পোস্ট আমি পেয়ে গেছিলাম, বুঝতে পেরেছি, এই আর কি। আবার অনেক সময় হতে পারে যে ওইখানে হেডমিস্ত্রিটা কোনো বেইমানি করেছে কোম্পানির সাথে, ইঞ্জিনিয়ারের সাথে, বা আরও উঁচু হেডমিস্ত্রির সাথে, তার জন্য তাকে আউট করে দিয়েছে, বলেছে ওইটুকুনি কাজ ও পেরে যাবে, এই মেয়েটা পেরে যাবে, যা করবে, হ্যাঁ তোর আন্ডারে 4 জনকে দিয়ে দিলাম, এইটুকুনি উঁচু অবধি আমি উঠতে পেরেছিলাম।
তো যাই হোক, যার জন্য একটু বেশ পরিচয় হয়ে গেছিলো, মানুষ জানতো যে মেয়েটা কাজ বাজ করে, আর মেয়েটা ওবিডিয়েন্ট, কিন্তু মেয়েটার উঁচু পোস্টে ওঠার ওইসব আঁকা বাঁকা পথ ধরার স্বভাব নেই। আর একটা জিনিস স্বভাব হবে কেন, আমি তো পোস্টটা বজায় রাখতে পারবো না, আমার উঠলে তো হলো না। উঠলে তো আমি আরও যেটুকু আমি উঠেছি সেইটুকুনি আমাকে নিচে নেমে যেতে হবে, সুতরাং নিজের রেপুটেশন খারাপ করে তো লাভ নেই না। আর জানবে, প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের একটা দারুণ চ্যানেল থাকে, প্রত্যেক কোম্পানির সাথে প্রত্যেক কোম্পানি, প্রত্যেক ডাক্তারবাবুর সাথে প্রত্যেক ডাক্তারবাবু। তুমি যারা ইঞ্জিনিয়ারের সাথে বড় ইঞ্জিনিয়ারের সাথে বড় ইঞ্জিনিয়ারের, তুমি যার সাথেই কাজ করো আর বেইমানি করে যাও, তুমি ভাবছো যে ওই কোম্পানির লোক আমাকে এসে ডাক দিচ্ছে, তুমি নিজের কোম্পানিকে লাথি মেরে সরিয়ে দিলে বেইমানি করে। তোমার সার্টিফিকেটের মধ্যে এমন একটা কিছু ওদের কোড দিয়ে দেবে, একটা স্পট বা একটা কিছু, তুমি যখন তোমার ওই সার্টিফিকেটটা দেখাতে যাবে যে আগের এক্সপিরিয়েন্স পাবো, ওইটা দেখে কিন্তু ওরা বুঝে যাবে যে ওইখানে এরকম জাতীয় কোনো খারাপ কাজটা করেছে, বুঝেছো? এদের মধ্যে প্রচণ্ড, তো সবই তো কমার্সের জিনিস, তো খুব রিস্কি, খুব রিস্ক, বুঝে চলতে হয়। এইসব ঘরোয়া কূটনীতি তো ওইসব চলে না, বুঝেছো? তো যাই হোক, ওইসব পেটে তো ওখানে ওইসবভাবে কাজ টাজ করেছি। এখানে মানে একদমই গায়ে থাকতে হয় না। এখানে দেখি মানুষ মুখে মুখেই চলে, এর প্রশংসায় ওর প্রশংসায় ওর প্রশংসায়, কিন্তু কেউ কারোর সুবিধায় মানে দেয় না, মানে কেউ কাউকে ইসে করে দেয় না, গাইড করে না, এই করে না, ভালো একটা পথ দেখায় না, পথটা হয়তো নিজেও জানে না, বুঝতে পেরেছে? তো আমি ওখানে আমাকে গার্জিয়ান কিছু করতেও দেয় না, কি প্রশ্নও ওঠে না করার, আর করতেও দেয় না, করতে চাইলেও করতে দেয় না। তা আমি যেটা বলছিলাম যে আমি সায়েন্স টাইন্স নিয়ে পড়তে চেয়েছি, যে একদমই পড়তে পারিনি, মানে চেষ্টাও করলাম কিন্তু হলো না। এখন না হলে কি করা যাবে বলো, চেষ্টা করে হয়নি, তার জন্য আমার গার্জিয়ান আবার ওরকম না যে আমার ছেলে মেয়ে সায়েন্স পড়ে ওই পড়ে, সেরকম না। যেটা পারছে না কি করবে, বুঝতে পেরেছে? যেটাতে ওর ব্রেন নেই কী করবো, ওর এটাতে ব্রেন এটাতেই পড়ুক, এটা তবুও পারে, ওটা পড়লে তো একটুও পারবে না, শুধু শুধু সময়টা নষ্ট হবে। তার চেয়ে এটা পারেও, ভালোও লাগে না বলে ভয় চোটে বই খুলছি না, তাই এটা নষ্ট না, পড়ার আর্টসটা নষ্ট হয়ে যাবে। তো সেসবে আমি কিন্তু সায়েন্স নিয়েও পড়িনি। এবার কমার্সেও ছিল ভীষণ শখ, আমার ভীষণ শখ, মানে কমার্স যে আমি কী ভালোবাসতাম, এই যে বিশ্বের কমার্স আমার খুব ভালো লাগে, বুঝেছো তো? কারণ আমি জানি কমার্সের উপর বেস করে বিশ্বটা চলে। বিশ্ব চলছে কমার্সের উপর বেস করে, শুধু আজ থেকে না, পুরোনো দিন থেকে বৈশ্য শ্রেণীর ওপর নির্ভর করে কিন্তু রাজা উজির সবাই চলেছে। বৈশ্য শ্রেণীকে সবসময় একটা আলাদা কিন্তু ওই দিয়েছে, কারণ ওদের ওপর ডিপেন্ড করে রাজস্ব হেনা তেনা সব বৈশ্য শ্রেণী। এই আর কি। তো যাই হোক, তো কমার্সটাও আমার ভীষণ ভালো লাগতো, তো এত ভালো লাগতো, তো যাই হোক কমার্সটাও বাবা বললো যে প্রচণ্ড কমার্স তো শুরু থেকে শেষ, মনে হয় অঙ্ক তুমি কি বুঝতে পারবে, আর ওই অঙ্ক আরও কঠিন, মানে সায়েন্সের অঙ্ক তো একটা ধাঁচের, সেটা হচ্ছে তুমি একদম অঙ্কের ভেতরে যাওয়ার, কমার্স হচ্ছে মার্কেটিংয়ের অঙ্ক, লাভ ক্ষতি অনেক অনেক অঙ্ক। তো সত্যি আমি ইকোজিওটাতেও দেখলাম যে ভীষণ কঠিন, জিওগ্রাফি আর ইকোজিও প্রচণ্ডই কঠিন। শুধু ইকোজিওটাতেই যদি কঠিন হয়, তাহলে বিএম বিও হেনা তেনা এগুলি কত না জানি কঠিন, অ্যাকাউন্টেন্সি কত না জানি কঠিন। তো যার জন্য আমার কমার্সটাও হলো না। তো আমি কিন্তু কমার্স ভীষণ ভালোবাসতাম।